নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এর আগের পর্বে আমরা ডিসকাস করেছিলাম অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশন এবং ফার্স্ট ফাইলা প্রোটোজোয়া। আজকে আমরা ডিসকাস করব সেকেন্ড ফাইলা পরিফেরা। তো পরিফেরা এই কথাটা এসছে পোরাস থেকে, যার অর্থ হলো অসংখ্য ছোট ছোট ছিদ্র। এর গায়ে যেমন এখানে লেখাই রয়েছে যে পরিফেরা, এই পরি থেকেই পোরাস শব্দটা এসছে। পোরাস শব্দ আসছে। যত সমুদ্রে যত স্পঞ্জ টাইপের প্রাণী আছেন তাদেরকেই পরিফেরা পর্বে রাখা হয়েছে। তো এই সমস্ত স্পঞ্জের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যাকে আমরা অস্টিয়া বলবো, এবং এই ছিদ্র দিয়েই এরা সমুদ্রের জল শোষণ করে এবং একটা দেহের একটা বড় ছিদ্র দিয়ে সেই সমস্ত জলকে দেহের বাইরে অপসারণ করে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই এরা সমুদ্রের জল থেকে পৌষ্টিক উপাদান, খনিজ পদার্থ এগুলো সরবরাহ করে এবং নিজের পুষ্টি যোগান দেয়। এই বড় ছিদ্রটার নাম হলো অস্কিউলাম। পরিফেরার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পরীক্ষায় অলরেডি এসে গেছে। ইলিয়াস সায়েন্টিস্ট সর্বপ্রথম প্রমাণ করেন যে পরিফেরা একটা অ্যানিম্যাল। পরিফেরা নামকরণ করেন রবার্ট গ্রেনার্ডস। এদের ভিতর সবগুলো প্রাণী হলো জলজ প্রাণী, মোস্টলি মেরিন মানে সামুদ্রিক। দে আর সেসাইল, সেসাইল মানে ভঙ্গুর টাইপের। দে আর সলিটারি মানে একাকিত্ব বসবাস করে, অর কলোনিয়াল অথবা জোটবদ্ধভাবে থাকে। তো পরিফেরা পর্বের প্রাণী কোথাও একাকিত্ব থাকে বা কোথাও জমাটবদ্ধভাবে কলোনি স্থাপন করে থাকে। ক্যানাল সিস্টেম প্রেজেন্ট, যে অসংখ্য ছোট ছোট ছিদ্র এগুলো একটা বড় ছিদ্রে মিলিত হয়েছে এবং এইভাবেই এরা একটা ক্যানাল সিস্টেম তৈরি করেছে। হলোজয়িক নিউট্রিশন দেখা যায়। হলোজয়িক নিউট্রিশন বলতে এরা কোনো পচা বা গলা মৃত উদ্ভিদ বা প্রাণীর উপরে নিজের বংশ বিস্তার করে এবং সেখান থেকেই পুষ্টি উপাদান সংগ্রহ করে। কোনো নার্ভাস সিস্টেম দেখা যায় না। এদের যে রেচন পদার্থ, এক্সক্রিটরি ম্যাটার, সেটা হলো কি অ্যামোনিয়া। এদের দেহে কোনো শোষণতন্ত্র, কোনো পৌষ্টিকতন্ত্র এগুলো কোনো কিছু দেখা যায় না। কোনো গমনতন্ত্রও দেখা যায় না। এরা নন মোটাইল টাইপের হয়। এই পয়েন্টটা লেখা নেই, নন মোটাইল। নন মোটাইল বলতে এরা এক জায়গাতেই বসবাস করে, কোনো গমন অঙ্গ এদের নেই। এদের এক্সাম্পল দেখো, স্পঞ্জিলা, ইউপ্লেকটালা, সায়ন, স্পঞ্জিয়া এগুলো এদের উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, উদাহরণ থেকেই বেশি প্রশ্ন আসে। পরের পর্ব হলো নিডেরিয়া। এদের দেহে একটা হলো বডি ক্যাভিটি দেখা যায়, যেটা বেশ বড় থাকে। ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট শুরু তো হয়েছে মুখ থেকে, কিন্তু সেটা বডির কোনো অংশেই গিয়ে আবার মিলিত হয়েছে, যার জন্য এদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ইনকমপ্লিট থাকে। একটা সিম্পল নার্ভাস সিস্টেম দেখা যায়, যেটা একটাই নেটওয়ার্ক গঠন করেছে। নিডেরিয়া পর্বের দুটো স্টেট দেখা যায়, একটা হলো পলিপ স্টেট, একটা হলো মেডিউসা স্টেট। পলিপ স্টেটটা কি টাইপের? সিলিন্ড্রিক্যাল টাইপের, মোস্টলি সেসাইল। এদের কিছু কিছু পলিপগুলো মোটাইল টাইপের হয়, মানে চলন করতে পারে, যেমন হাইড্রা। এরা মেবি সলিটারি অর কলোনিয়াল থাকে। সলিটারি কোনটা থাকে? যেমন হাইড্রা সলিটারি। কলোনিয়াল কোনটা থাকে? কোরালটা নিডেরিয়া পর্বের অন্তর্গত। কোরাল থেকেই কোরাল রিফ তৈরি হয়। মেডুসা পর্বটা কি, এদের শেপটা মোস্টলি আমব্রেলা লাইকের হয়, ঠিক আছে। এর একটা এক্সাম্পল হলো জেলিফিশ। এরা সমুদ্রের জলে ফ্রিভাবে ফ্লোট করে এবং এরা একাকিত্ব থাকে বা সলিটারিভাবে থাকে। এদের মোস্টলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেমন হাইড্রা এর রিপ্রোডিউস কি করে বাই বার্ডিং আর
রিজেনারেশন বলতে এটা যদি হাইড্রা হয়, আমি যদি মাঝখান থেকে কেটে দিই, তাহলে প্রত্যেকটা অংশই আর একটা নতুন হাইড্রাকে জন্ম দেবে। এটাকে বলা হয় রিজেনারেশন। আর বাডিং, এদের এইখানেই বুদবুদের মতো সৃষ্টি হয়। এই বুদবুদটাই পরে আবার একটা নতুন হাইড্রা জন্ম নেয়। এখানে একে কাটা হচ্ছে না, এ নিজে থেকেই একটা বাবল তৈরি করছে এবং সেই বাবল থেকে একটা নতুন হাইড্রার জন্ম নিচ্ছে। একে বাডিং বলা হয়। আর কেটে দিলে পরে একে রিজেনারেশন বলা হবে। এর কিছু এক্সাম্পল: হাইড্রা, কোরাল, জেলিফিশ, সাগর কুসুম। নেক্সট ফাইলা টিনোফোরা। টিনোফোরার মেনলি এক্সাম্পল মনে রাখলেই হবে সি গুসবেরিয়া, সি ওয়ালনাট, এই দুটো এক্সাম্পল। এদের বেশিরভাগ বলতে সব প্রাণী একটা প্রপার্টি শো করে, বায়োলুমিনেন্স প্রপার্টি। এরা জেলির মতো হয়, সমুদ্রের জলে ফ্রি ফ্লোট করে। যখন এরা সমুদ্রের জলে ফ্রি ফ্লোট করে আর যখন এই বায়োলুমিনেন্স প্রপার্টি শো করে, দেখতে খুবই সুন্দর হয়, বিউটিফুল অ্যান্ড ডেলিকেট। প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি মানুষের দেহের অন্ত্রে বসবাস করে। এই প্রশ্নটা প্রায় আসে যে চ্যাপ্টা কৃমি কোন পর্বের প্রাণী। প্ল্যাটিহেলমিনথিস। এদের কিছু বৈশিষ্ট্য: এদের বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। দেখো, এই নিডেরিয়া পর্ব, এটা ডিপ্লোব্লাস্টিক, মানে কি দুটো স্তর থেকে তৈরি হয়। ঠিক আছে, প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু হয়ে গেল কি ট্রিপ্লোব্লাস্টিক, এটা মনে রাখতে হবে। ট্রিপ্লোব্লাস্টিক আমি এর আগের লেকচারে ডিসকাস করেছি। বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। নো সিলোম, কোনো দেহ গহ্বর দেখা যায় না। সিলোম এর ভিত্তিতে যে প্রাণীকে ভাগ করা হয়েছে এটাও আমি আগের লেকচারে ডিসকাস করেছি। এন্ডোপ্রাসাইট, এই পর্বের প্রাণীগুলো এন্ডোপ্রাসাইট। এটাও একটা কমন কোশ্চেন যে কি প্ল্যাটিহেলমিনথিস কি টাইপের প্যারাসাইট। এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়। স্টাডি অফ অর্ম, ঠিক আছে, এই পোকাদের যে স্টাডি, একে কী বলা হয়? হেলমেন্টোলজি। মোস্ট মেম্ব্রেন অফ দিস ফাইলাম আর প্যারাসাইট অফ ভার্টিব্রেট, এই পয়েন্টটা মনে রাখতে হবে। কোনো লোকোমোটরি অর্গান দেখা যায় না, কোনো চলনাঙ্গ দেখা যায় না, কিন্তু এদের মাথায় একটা সাকার বা হুক থাকে যার মাধ্যমে এরা যুক্ত থাকে, অ্যাডহেসিভ অর্গান এদের। নার্ভাস সিস্টেম ল্যাডার টাইপ বা মোয়েনাল নার্ভাস সিস্টেম থাকে। এই পর্বের প্রাণীর প্রথম একটা সিম্পল আই দেখা যায়, একদম সিম্পল আই যেটা আলোকে ডিটেক্ট করতে পারে। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এদের যে রেচনাঙ্গ তার নাম কি? ফ্লেম সেল। এদের কিছু উদাহরণ: টেপওয়ার্ম, লেবার ফ্লুক, প্লেনেরিয়া, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনাটা। প্লেনেরিয়া বলতে কি চ্যাপ্টা কৃমি, ঠিক আছে। টিনিয়া স্যাজিনাটা এটা গরুর দেহে দেখা যায়। টিনিয়া সোলিয়াম এটা শুকরের দেহে দেখা যায়। আর প্লেনেরিয়া মানুষের অন্ত্রে বসবাস করে। অ্যাসকেলমিনথিস বা নিমাটোডা বা গোলকৃমি, এটাও মানুষের দেহে অন্ত্রে বসবাস করে। এটা সিলিন্ড্রিক্যাল শেপ হয় আর দুই সাইড অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগটা একটু চ্যাপ্টা হয়। সিউডোসিলোম দেখা যায়। এর আগেরটাই ছিল কি কোনো সিলোম দেখা যেত না, এটাই সিউডোসিলোম দেখা যায়। সিউডোসিলোম বলতে সিলোমের মতো কিন্তু সিলোম নয়। এদেরও বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। ট্রিপ্লোব্লাস্টিক, এদের সর্বপ্রথম কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়। রেসপিরেশন থ্রু বডি সারফেস বাই ডিফিউশন,
ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বডি সারফেস থেকে এরা শ্বাস প্রশ্বাসের আদান প্রদান করে। মেল ফিমেল ডিফারেন্ট ফার্স্ট ইউনিসেক্সুয়াল অ্যানিমেল। এদের কিছু এক্সাম্পল যেমন গোলকৃমি বা অ্যাসকেরিসিস, মেল ফিমেল দেখো ডিফারেন্ট দেখানো হয়েছে। উচ্চেরিয়া রক্তে বসবাস করে। লোয়া লোয়া চোখের ভিতরে বসবাস করে, খুবই ভয়ানক। অ্যানালিডা পর্ব। অ্যানালিডা বা অঙ্গুরিমাল প্রাণী। এই প্রাণীদের দেহ অসংখ্য ছোট ছোট আংটির ন্যায় অংশে বিভক্ত থাকে, তাই জন্য এদের অঙ্গুরিমাল, বাংলায় অঙ্গুরিমাল মানে আংটির ন্যায় প্রাণী বলা হয়। মাল্টিপল সেগমেন্ট ইন দ্য বডি, রিং লাইক। ট্রুজলম মানে প্রথম দেহগহ্বর দেখা যায়। ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, এবং এদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেমে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডে হিমোগ্লোবিন থাকে। সেই ফ্লুইডে হিমোগ্লোবিন থাকে, যার কারণে কি এদের ফ্লুইডের রং লাল হয়। প্রত্যেকটা সেগমেন্টে যে একটা ছোট ছোট সেগমেন্টে বিভক্ত, সেই প্রত্যেকটা সেগমেন্টে এক সেট বা একাধিক সেট করে গমনাঙ্গ থাকে, যাকে সিটি বলা হয়, অথবা প্যারাপোডিয়া বলা হয়। ঠিক আছে, সিটিটা বলা হয় যেসব স্থলজ প্রাণী তাদের ক্ষেত্রে, প্যারাপোডিয়া বলা হয় যেসব জলজ প্রাণী তাদের ক্ষেত্রে। এরা মোস্টলি ফ্রি লিভিং হয় ইন সয়েল, ফ্রেশ ওয়াটার, আর খুব অল্পই হয় যারা প্যারাসাইট। এদের এক্সাম্পল হলো আরতল বা কেঁচো, লিচ বা যোগ, নেরিশ। এরা নেরিশকে মেরিন অর্ম বলা হয়। ঠিক আছে, এদের দেহ বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় আর ট্রিপ্লোব্লাস্টিক। ডাইজেস্টিভ গ্ল্যান্ড ডেভেলপড ইন দ্য ফার্স্ট টাইম। এর আগে ছিল কি ডাইজেস্টিভ সিস্টেম দেখা গেছিল, কিন্তু কোনো ডেভেলপড কিছু ছিল না। এদের ক্ষেত্রে ফার্স্ট টাইম এর গ্ল্যান্ডগুলো সব ডেভেলপ থাকে। আর্তন এদের যে শ্বাস নেওয়ার প্রক্রিয়া, এটা বাই ডিফিউশন থ্রু বডি সারফেস। এর আগের চ্যাপ্টারে যেগুলো আমি ডিসকাস করেছি সেখান থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, সেগুলো ডিসকাস করি। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? আমি বলেছিলাম কি এর সঠিক উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। এর যে বই সিস্টেমা ন্যাচুরি, সেই সিস্টেমা ন্যাচুরিতে এর পুরো ক্লাসিফিকেশন করেছিলেন, তাই কারণে এনাকে ফাদার অফ ট্যাক্সোনমিও বলা হয়, আর ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচারও এনাকেই বলা হয়। হু ইজ দ্য ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার অফ স্পিসিস অফ লিভিং থিংস? কে হবে? ক্যারোলাস লিনিয়াস। The system of scientific naming organism was introduced by কে? ক্যারোলাস লিনিয়াস। দেখো একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে এসছে। ক্যারোলাস লিনিয়াস is known as father of taxonomy. In which kingdom would you place all organisms which are multicellular eukaryotic nucleus with cell wall? ঠিক আছে, এখানে কি বলেছে যে
যে রবার্ট হোয়াইটেকার যে 5টা ভাগ করেছিলেন সেই ভাগের ভিত্তিতেই কোশ্চেনটা করা হয়েছে। তো রবার্ট হোয়াইটেকার যে 5টা ভাগ করেছিলেন তার ভিতরে সেললের ভিত্তিতে 2টো ভাগ করেছিলেন, একটা হলো অ্যানিমেলিয়া আর একটা হলো প্ল্যান্টি আর একটা কি ছিল ফাঙ্গি। তো তো যার ভিতরে মাল্টি সেলুলার ইউক্যারিওটিক নিউক্লিয়াস দেখা যায়। তো এটা হবে প্ল্যান্টিটাই সঠিক উত্তর হবে। Arrange the following in descending order of the lineal hierarchy। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। এটা সিটা সঠিক উত্তর হবে। এটা আমি যদি ক্যালকুলাস নিয়ে যেভাবে ভাগ করেছিলেন সেই ভাগগুলো যদি বলি, তো সবার ফার্স্টেই কিংডম, তারপর ফাইলাম, তারপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জিনাস, তারপর স্পিসিস। মানুষের বিজ্ঞানসম্মত নাম যেটা তৈরি হোমো সেপিয়েন্স, হোমোটা হচ্ছে জিনাস আর সেপিয়েন্সটা হচ্ছে স্পিসিস। তো এখানে কিছু মনে রাখতে হবে কি, কিংডম হচ্ছে সব থেকে বড় ভাগ আর স্পিসিস হচ্ছে সব থেকে ছোট ভাগ। তো এই দুটো পয়েন্ট, তারপরে এই জিনাস, এই দুটো মনে রাখলে পরেই কিন্তু এই কোশ্চেনটা সলভ করা যেত। দেখো জিনাস আর স্পিসিস এটাই আছে, এটাই কি আছে ফাইলাম অর্ডার, লাস্টে ফাইলাম আর অর্ডার, তাহলে এটা বাদ। ঠিক আছে, ফ্যামিলি, ফাইলাম এটাও বাদ, ফাইলাম, কিংডম এটাও বাদ। তো শুধুমাত্র সঠিক উত্তরটা কি সি। এটা থেকেও কিন্তু এই কোশ্চেনটা সলভ করা যেত। এরকমও কোশ্চেন আসে যে সব থেকে ছোট অর্ডারটা কি সেটা স্পিসিস, বা ইউনিট অফ ক্লাসিফিকেশন কি সেটাও স্পিসিস হবে। ঠিক আছে, আমি যদি মানুষের কথা বলি তাহলে মানুষের কিংডমটা কি হবে অ্যানিম্যাল, ফাইলামটা কি হবে কর্ডাটা, ক্লাসটা কি হবে ম্যামিলিয়া, ফ্যামিলিটা কি হবে হোমো, জিনাসটা কি হবে, জিনাসটাও হোমো হবে, আর স্পিসিসটা কি হবে সেপিয়েন্স হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হায়ারার্কি অফ জুওলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখো এখানে কিংডমটা বাদ দিয়ে বাকি থেকে শুরু করেছে, তাহলে কি হবে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। অপশন সি সঠিক উত্তর হবে। ইন হুইচ কিংডম উড ইউ পুট অ্যান অর্গানিজম দ্যাট ইজ ইউনিসেলুলার, ইউক্যারিওটিক অ্যান্ড ফটোসিনথেটিক। ইউনিসেলুলার, ইউক্যারিওটিক বলতে ডেভেলপড সেল আছে, অ্যান্ড ফটোসিনথেটিক প্ল্যান্টই হবে সঠিক উত্তর। 5 কিংডম ক্লাসিফিকেশনের থেকে প্রশ্নটা এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিক অফ ইউনিট ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। একটু আগেই বলেছি কি হবে এটা
স্পিসিস। হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন ইন ট্যাক্সোনমি? বেসিক ইউনিট কী হবে? স্পিসিস, একটু আগে আমি ডিসকাস করেছি। অ্যাকর্ডিং টু হোয়াইটেকারস ক্লাসিফিকেশন, organism include in the dash kingdom do not have well defined nucleus. তো এর সবার ফার্স্টে যেটা ছিল মনেরাতে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস ছিল না, ঠিক আছে, মনেরা সঠিক উত্তর হবে। বাকি সবগুলোতেই ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস ছিল। Who classified all living organisms in 5 kingdom classification? সঠিক উত্তর হবে বি, হোয়াইটেকার। পুরো নাম হবে রবার্ট হোয়াইটেকার। In the 5 kingdom classification, the main basic classification is based on nutrition. নিউট্রিশনের উপরে ভাগ করেই এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছিল। Which of the following group is not included in the 5 kingdom classification propounded by Whitaker? এটা কি হবে? অ্যানিমেলিয়া ছিল, প্রোটিস্টা ছিল, ফাঙ্গি ছিল, প্রোটোজোয়াটা ছিল না। তাহলে সঠিক উত্তর এটা হবে। কোনটা ছিল না সেটাই জিজ্ঞাসা করেছে। Select the option that shows the correct ascending order of the Linnaeus hierarchy. দেখো জেনাস স্পিসিস এটাতেই আছে, সি সঠিক উত্তর হবে। বাই হুম অল সিস্টেমা ন্যাচুরি রিটেন, কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কিংডম দ্যাট কন্টেইন ইউনিসেলুলার অর্গানিজম উইথ এ prokaryotic cell organization having no nuclear membrane? প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল বলতে আদিম সেল, সেটা কোনটা হবে? মনেরা, বি সঠিক উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোয়িং শোজ মাল্টিপল ফিশন? মাল্টিপল ফিশন, দেখো এই যে একটা সেল আছে, এই সেল এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গেল, ভেঙে একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, এরকম অনেকগুলো ডটার সেল তৈরি করলো। এই প্রক্রিয়াকেই মাল্টিপল ফিশন বলা হয়। এই প্রক্রিয়া দেখা যায় প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার ক্ষেত্রে। প্লাজমোডিয়ামটাই ম্যালেরিয়ার কারণ, আর এর বাহক হলো অ্যানোফিলিক্স মশা। অ্যানোফিলিক্স মশা, ঠিক আছে, ভেক্টর অ্যানোফিলিক্স মশা। আর এই যখন ভাঙে তখনই কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠিক আছে, তাই সঠিক উত্তর হয়ে যায় প্লাজমোডিয়াম। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন ফুড ইনটেক বাই অ্যামিবা অ্যান্ড প্যারামিসিয়াম? ঠিক আছে, ফুড ইনটেক বেসিক কী হবে? অ্যামিবা ক্যান টেক আপ ফুড ফ্রম দ্য এন্টায়ার সেল সারফেস অ্যান্ড প্যারামিসিয়াম only through specific spot. Amoeba and paramecium both have the same food intake process, এটা হবে না। Paramecium can take up food from entire cell surface only through specific spot, হবে না। Paramecium can take up food from specific spot and amoeba only through two specific spot, এটাও হবে না। সঠিক উত্তর হবে এক। দেখো কি হয়, এই যে অ্যামিবার কোনো নির্দিষ্ট শেপ হয় না। এই যে ধরো ওর ফুড আছে, ও সিউডোপোডিয়ার মাধ্যমে এই পুরো জায়গাটাকে ঘিরে নেবে, এভাবে পুরোটা ধীরে ধীরে ঘিরে নেবে, আর এই ফুডটাকে নিজের দেহের ভিতরে নিয়ে যাবে সমস্ত বডি সারফেস দিয়ে। আর প্যারামিসিয়ামের কি হবে, এই যে ধরো প্যারামিসিয়ামের একটা নির্দিষ্ট স্পেসিফিক স্পট, এর দেহে অসংখ্য সিলিয়ার মতো চুলের ন্যায় সিলিয়া থাকে। এই সিলিয়ার মাধ্যমেই এই ফুডটাকে ধরবে এবং বডির একটা স্পেসিফিক স্পটে নিয়ে যাবে, আর সেই ফুডটাকে ইনটেক করবে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। হাউ ডাজ দ্য ফলোয়িং
organism get rid of this নিউট্রিজেনাস ওয়েস্ট। ঠিক আছে, দেখো এই বডির কিন্তু স্পেসিফিক শেপ নেই কোনো, এটা দেখেই বুঝতে হবে এটা একটা অ্যামিবা, এবং অ্যামিবা যে এর বডির ভিতরে যে ওয়েস্ট আছে, ফুড ইনটেক ওয়েস্ট আছে, সেটা দেহের বাইরে কী করে নির্গত করে, ধরো এক্সক্রিটরি ভ্যাকুল, এটা সঠিক উত্তর হবে। দেখো ব্যাপারটা কি হয়, একটু আগে বললাম আমি, এটা ধরো খাবার আছে, অ্যামিবা এই খাবারটাকে পুরো গ্রাস করে নেবে, এই প্রক্রিয়াকে বলা হয় ইনজেকশন। তারপর এই খাবারটাকে ডাইজেস্ট করবে, সেই প্রক্রিয়াকে বলা হয় ডাইজেশন। তারপর খাবারটা ডাইজেস্ট হওয়ার পর ভিতরে অ্যাবজর্ব হবে, সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। তারপর এই খাবারটা ধীরে ধীরে এই বডি সারফেসের দিকে মুভ হবে, এবং যখন বডি সারফেসের কাছে চলে আসবে, এই যে বডির যে ওয়ালটা আছে এই ওয়ালটা ডিফিউজ হবে, এবং এই যে ওয়েস্ট পার্টটা আছে এটা বডির বাইরে চলে আসবে, এই প্রক্রিয়াকে বলা হয় ইজেকশন। ইজেকশনটা কি হয়, খাবারটা যে ফার্স্টে জমা হয় একটা ভ্যাকুয়ালে, তাকে এক্সক্রিটরি ভ্যাকুয়াল বলা হয়, এবং এই ভ্যাকুয়ালটাই দেহের বাইরে নির্গত হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি ইজেকশন থাকতো সেটাও সঠিক হতো। আর যদি এই ফুড ওয়েস্টে এর ভিতরে CO2 তৈরি হয়, CO2 নাইট্রোজেন এগুলো তৈরি হয়, তো এই ফুড ওয়েস্টগুলো যেটা গ্যাসিয়াস ফুড ওয়েস্ট, সেটা দেহের বাইরে নির্গত হয় বাই ডিফিউশন। তো এখানে যদি বলে গ্যাসিয়াস ওয়েস্ট কীভাবে তৈরি হয়, তাহলে কী হতো, বাই সিম্পল ডিফিউশন, বিটা সঠিক উত্তর হতো, কিন্তু এই ক্ষেত্রে এটা সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইউনিসেলুলার অর্গানিজম? প্যারামেসিয়াম, unicellular organism. A unicellular organism has a definite shape, take food in a specific spot, and use hair-like cilia to move food to that spot. Identify the organism. এটা কি হবে? প্যারামেসিয়াম। প্লাজমোডিয়াম কি? এর কোনো হেয়ার লাইক স্ট্রাকচার নেই প্লাজমোডিয়ামের। ইউগ্লিনার কি? ইউগ্লিনার প্যারামেসিয়ামের মতো হেয়ার লাইক স্ট্রাকচার আছে, কিন্তু এই অ্যানিমেল আর প্লান্ট, প্রোটোজোয়া এবং পরিফেরা এই দুটোর ভিতর সংযোগ স্থাপন করে একটা অ্যানিমেল এটা। Asexual reproduction is in the case of amoeba, in which an animal reproduced by dividing into two individual cells is called, এটা কি হয়? বাইনারি ফিশন হয়। বাইনারি ফিশন কি হয় দেখো, এই যে একটা অ্যামিবা আছে, এ ইলংগেশন হবে এবং দুটো অ্যামিবাই বিভক্ত হবে, শুধুমাত্র দুটো অ্যামিবাই বিভক্ত হবে, তার বেশি নয়। এই সিম্পল প্রক্রিয়াকে বাইনারি ফিশন বলা হয়। ঠিক আছে, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি দেখছিলাম, অনেকগুলো ডটার সেল তৈরি হচ্ছিল। Dash is divided into multiple daughter cell through multiple fission simultaneously. এটা কি হবে? প্লাজমোডিয়াম হবে। Reproduction occurs in dash through binary fission, কি হবে? অ্যামিবা হবে। Which of the following is an example of a unicellular organism? আর্থ্রোপোডা নয়, অ্যানেলিডা নয়, একাইনোডার্মাটা নয়, কি হবে? প্রোটোজোয়া একটা ইউনিসেলুলার অর্গানিজম। Pseudopodia are
ফিঙ্গার লাইক এক্সটেনশনস অন সিউডোপোডিয়া কার দেখা যায়? অ্যামিবার দেখা যায়। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। এর পরের ভিডিও আমরা অ্যানিম্যাল কিংডমের শেষ করে দেবো এবং এই পর্বে যে আমরা থিওরি ক্লাস পড়লাম সেগুলো ডিসকাস করব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সবগুলো করিয়ে দেবো।